না। সাহেব, তার একটা চমৎকার ঘটনা আছে, সেটা আমরা শুনবো। চলুন শুনে আসি তার ঘটনা। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগে থাকতো, নারায়ণগঞ্জ একটু ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল। তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যার দিকে একটা উপলব্ধি করতে পারে সেই বাড়িতে, তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান, ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে এই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও, যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা, খুশবুটা বা কোথা থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তালাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সে ফ্ল্যাটটা পুরোই খালি ছিল। ওই ফ্ল্যাটটা পুরো খালি ছিল, কিন্তু অন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো অন্তু ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলার কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন অন্তুর মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। ঘটনাটি দিছে, যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল, ও একাকি ওনার রুমের মধ্যে। ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কে যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই বিষয়টাকে খুব ভয় পায় এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকে ডাকতেছে। তো অন্তু অবাক, জাম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমাইতেছিলাম। বলছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসো। তখন ও খুব ভয় পেল এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক, তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গু যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোন সমস্যা নাকি। ওর বাবা এবং মা, তার যে আত্মীয় খালা আছে, সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়ে একটি লাশ পুরা শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়েছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না। অন্তু খুব ভয় পাইছে এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজস্ব রুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে। তারপর কেয়ারটেকার আসলো, এসে বলতেছে, জি আপনারা এটা ভয় পাবেন না, 5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে, এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে, ঠিক আছে, অন্তুর এই সারা জাগ্রত জীবন যে জ্বরের মধ্যে প্রচন্ড, এবং ওর মা যখন দেখেছে যে লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে
অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিং হাত ধুতে গেছে, অন্তুর মা যখন বেসিং হাত ধুতে যায়, দেখে যে এরকম পিছনে লাশ দাঁড়ানো। অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা এই ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল এই বুধবারে। অন্তু এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ও কি এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে? বললাম না, এখানে আসবে না, এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্তু আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো, তারা এখন ওই লাশটাকে দেখতে পারে। তো আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি ভাই, এটাই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সাথে আছেন আবরার ভাই, এবং আবরার ভাই আজকে আবারও এসেছেন এবং ইনশাল্লাহ আগামী শোতেও থাকবেন। তো উনি যে কয়দিন বাংলাদেশে আছেন ওনাকে আসলে আমরা ডেকে নিচ্ছি এভাবে। তো তিনি তার ঘটনা এখন শেয়ার করবেন, তারপরে আমরা একটু ফেসবুকে যাব, তারপরে আমাদের আরো একজন অতিথি আছেন সেটা আমরা তার সাথে কথা বলবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলুন শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে ঈদের সময় এখন সবাই তো বাড়ি যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট। একদম। আচ্ছা, তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। কারণ ঘটনাগুলো খুবই শর্ট, কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম টাইম টু টাইম পুরো বাংলাদেশ আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট 3টা ঘটনা বলছি। চলুন, ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল যেটা বলবো সেটা হচ্ছে চিটাগং হাইওয়েতে। আপনি ড্রাইভ করছিলেন? আমি ড্রাইভ করি। এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করছি। চিটাগং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছর আগে ঘটনা। আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার ওই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরের ঠিক আগে মিঠাছড়াতে, ঢাকা থেকে আমরা যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম সময়। তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। আরেকটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, আমি চালাই। ওকে। তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। তো রাস্তা মোটামুটি খালি ওই সময়টা, কেননা যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময়ের ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা। না মানে কোন সালের হবে এটা? তাও এটা আনুমানিক 2015 কি এরকম সময়। আচ্ছা, ওকে। 15 কি 14 এরকম সময় হবে। ওকে ওকে। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল পুরো। তো যখন যাচ্ছি আমি ওই জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা, যখন ক্রস করছি হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা, শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ দেয় না, কিন্তু ওরকম একটা জিনিস আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। আমি আর গাড়িটা থামাচ্ছি না, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু না, কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে। জি, এটা ছিল চিটাগং হাইওয়ে।
তখন আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে যখন আই ওয়াজ শিভারিং। আমি আচ্ছা। কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। হুম, আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল না। জি। আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগা এটা যে আমি কিছু মেরে ফেললাম কিনা। হুম হুম হুম। কিন্তু সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি। কারণ আচ্ছা, শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির হুম, সামনে, হুম, বা হুম। উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না। সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা, আচ্ছা, আরেকটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন তার জি। মানে? আচ্ছা আমি মোটামুটি 85% এর উপরে ঘুরেছি আচ্ছা, এবং okay, নিজে ড্রাইভ করে। আচ্ছা, আচ্ছা, তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি, আমার সাথে আমার একটা কাজিন ছিল, হুম, ডিস্ট্যান্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি হুম। 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, হুম। খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই, যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, হুম। আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিয়ে উঠিয়ে দিবেন। ওটা Oh my কখনোই God! কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামানোর জন্য। আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে, অবশ্যই এনটিটি হবে। তো আমার ধারণা ছিল ওটা একটা জিন, আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি। ওকে, কোনো ধাক্কাও খাইনি, কোনো কিছু ফিলও করিনি, কোনো ঝাঁকিও নেই, ইভেন ব্যাক মিররেও আর দেখিনি। কারণ ব্যাক মিররে দেখতে আচ্ছা। গেলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হব। ওকে, ওকে। তো এই ছিল 3টা ঘটনা। তো তিনি যেভাবে লিখছেন, তিনি একটা পেশায় আছেন, যে পেশাটার কারণে তিনি আসলে স্টুডিওতে আসতে পারবেন না, ঢাকায় থাকার পরেও সে কারণে তার ইমেলটা আমরা পড়ে শোনাচ্ছি। ভাই, সালাম নিবেন। আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি যদিও ঢাকা থাকি, কিন্তু বিশেষ কারণে আপনার স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, আর আমার পরিচয়ও প্রকাশ করা সম্ভব নয়। কেন পরিচয় প্রকাশ করা সম্ভব নয়, তা আপনি পুরো ঘটনা শুনলে বা শ্রোতাদের শোনালে বুঝতে পারবেন। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এবং তিনি লিখেছেন যে আমি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত ছিলাম। আমার দায়িত্ব ছিল বাংলাদেশের একটি ছোট জেলায়। একদিন রাতে আমি কাজ শেষে ঘুমোতে গেছি, এমন সময় আমার এক কলিগ এসে আমাকে খবর দেয় যে স্যার, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়ে এসেছে, অথবা কোনো সোর্স এসেছে কোনো গোপন খবর দিতে। আমি তাই কাল বিলম্ব না করে লোকটিকে আমার অফিসে পাঠিয়ে দিতে বললাম। আমি অফিসে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে লোকটি কিছুটা খটকা লাগলেও পরে ভাবলাম, আসামিকে জিজ্ঞেস করতে লাগলাম। আসামি জিজ্ঞাসাবাদে সে জানালো তারা মোট 2 জন। কোনো এক লাশ যদি বজ্রপাত কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়, তারা সেই লাশ 2 দিনের মধ্যে চুরি করে নিয়ে যায়। তারপর তারা সেই লাশ জঙ্গলের ভেতর সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে কঙ্কাল বানায় এবং মেডিকেল কলেজের ছাত্রদের কাছে এটা বিক্রি করে। পরের দিন রাতে আমি আসামি সহ সেই জঙ্গলের ভেতরে গেলাম। জঙ্গলের একটি গভীর জঙ্গল, সেখানে জনমানবের কোনো আনাগোনা নেই বললেই চলে। গাড়ি দূরে রেখে হেঁটে সেই জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় একটা খোলা পরিষ্কার মতো জায়গায় কিছু কয়লা, চুলা, ইট এ সমস্ত দেখতে পেলাম। গ্রামে ধান সিদ্ধ করার জন্য কিছু টিনের চাতাল পাওয়া যায়, সেরকম চাতালের ভেতর আমরা একটা লাশ দেখতে পেলাম, আর কিছু কঙ্কালের মতো। এবং লাশে সে বিভৎস অবস্থা দেখে আমি চোরটাকে জিজ্ঞেস করলাম। চোরটা আমার পা জড়িয়ে ধরে বলল যে স্যার, আমার একটা কথা শুনেন, তারপর আমাকে যা করবেন করেন। আমি মারা বন্ধ করে বললাম, কি বলবি বল। চোরটি আমাকে বলল, স্যার, আমি একটি মেডিকেল কলেজে চাকরি করি। আপনি কি জানেন যে আমাদের এই ছাত্রদের যে দরকার হয় এই সমস্ত সবকিছু তিনি বুঝালেন, এবং সেই কারণে তিনি লাশ চুরি করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন এই কাজ করবেন না। পরের দিন রাতে আমি ঘুমোতে যাব, এমন সময় আমার যে সহযোগী সে আমাকে বলল, স্যার, একটা কালো মতো লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বুঝলাম সেই লোকটি হবে। আমি বললাম, পাঠিয়ে দাও। সেই লোকটাই এলো। তার চোখগুলো লাল, বাতাসে কিরকম বিশ্রী একটা গন্ধ। লোকটা আমাকে জোর করার ভঙ্গিতে বলল, আপনি কি সেই চোরটাকে ছেড়ে দিলেন? আমি বললাম, চোরটার কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। লোকটি
আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলল, লাশ যদি আপনার আপন কারো হতো বুঝতেন। লোকটি হন হন করে বেরিয়ে গেল। আমি কতক্ষণ স্থবির হয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো লোকটা কোথায় গেল। গেটে ফোন করলাম। একটু আগে যে লোকটা আমার কাছ থেকে পাঠালে সে কোথায়? অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন কাকে পাঠালাম। আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। আমি সিসিটিভি রেকর্ড দেখার সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম আমি আমার অফিসের মধ্যে একা কথা বলছি, কিন্তু কোনো লোককে দেখতে পাচ্ছি না। এবার আমি লোকটিকে প্রথমে আসার দিনের ভিডিও দেখলাম। একই অবস্থা, আমি একা, যেন কারোর সাথে কথা বলছি, আর কেউ নেই। বিষয়টা আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমার ঝাড়ুদার অফিস ঝাড়ু দিতে এসে আমায় বলল, সাহেব রাতে অফিসের চেয়ারে ঘুমিয়েছেন। আমি কিছু না বলে নিজের রুমে গিয়ে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠলাম প্রচন্ড জ্বর নিয়ে। 1 সপ্তাহ আর কোনো হুঁশ ছিল না। পরে হাসপাতালে ভর্তি হই, আস্তে আস্তে সুস্থ হই, কিন্তু আজও সে ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারিনি। এই ছিল ঘটনা।